Good morning, everybody. Today I have been asked to complete my third assignment of our easy way to learn grammar, English grammar actually. It's SPK way to reach out to students. আমার দুই ছাত্রী তারক গড়াই আর শম্পা, ওরা দুজনেই দিল্লিতে স্কুলের টিচার। ওরা আমাকে টাইম লাইনে লিখেছিল যে স্যার আপনি ক্লাস করছেন তো আমাদেরকে একটু ক্লজটা আরেকবার আলোচনা করে দেন। ওরা নিজেরাও ইংলিশের টিচার, নিজের জায়গায় যথেষ্ট ওরা সাকসেসফুল এবং ভালো স্কুলেই ওরা পড়ায়। তো আমার আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে ফ্রেজেস এবং ক্লজেস। তো আমার ফ্রেজেস এবং ক্লজেস পড়াতে গেলে আমার মনে পড়ে যায় যে সেই আমার খানো স্কুলের দিনগুলো, যেখানে আমরা ক্লাস 8-এ আমরা আমাদের স্যার শ্রী আনন্দগোপাল দাস তার কাছে আমরা ক্লাসে এবং তার আমাদের স্কুলের যে পাঠশালা, সন্ধ্যাবেলার যে পাঠশালা স্যারের কাছে পড়তে যেতাম। হ্যারিকেনগুলো লাইন সার দিয়ে দাঁড়িয়ে থাকতো। আর দুপুরবেলা আমরা স্কুলের সঙ্গে মানে খড়ের চালের স্কুল, হ্যাঁ, আমাদের যে ক্লাসরুমটা ছিল খড়ের চালের, তখন পাকা বাড়ি হয়নি। সেখানে বর্ষাকালে বৃষ্টি পড়তো, আমরা স্যারদের ছাতা নিয়ে অনেক সময় বসে থেকেছি। তো সেখানে আমরা গ্রামার শিখেছি। কিন্তু স্যার কত সুন্দর করে পড়াতেন আমরা আজও মনে করি, এবং আমি সেই স্যারের পড়ানোটাই পড়াই। আমি যেখানে পড়াই তো এখনও স্যারের কথাটাই মনে পড়ে, এবং তিনি পড়াতেন যেভাবে সেই স্যারের কথা মতন করে আমি পড়ানোর চেষ্টা করছি। জানি না কেমন ভালো লাগবে আমাদের। যাই হোক, আমি প্রথমে ফ্রেজ এবং ক্লজ ব্যাপারটা পরিষ্কার না হলে ক্লজে যাওয়া যাবে না। আমি যেটা বলতে চাইছি যে ক্লজ এবং ফ্রেজ, এটা ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। Phrase is a group of words expressing an incomplete sense. A group of words expressing an incomplete sense is called a phrase. Some of the boys of our school in the very early morning এগুলো হচ্ছে একটা মিনিং আছে, কিন্তু মিনিংটা কমপ্লিট নয়। সাম অফ দ্য বয়েজ অফ আওয়ার স্কুল গট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। যতক্ষণ আমি গট ভার্বটা না দিয়ে বলছি তখন এটা কমপ্লিট হলো না। এইটা হয়ে গেল ফ্রেজ। ইন দ্য ভেরি আর্লি মর্নিং এটা হতে পারে, হ্যাঁ, সাম বিউটিফুল লেডিজ অফ আওয়ার কান্ট্রি, সাম বিউটিফুল অ্যাক্ট্রেস অফ আওয়ার কান্ট্রি, এরকম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং না, ফ্রেজও আমাদের অনেকগুলো হয়। ফ্রেজ যখন আমরা আলোচনা করবো, ফ্রেজের এইগুলো হচ্ছে ফ্রেজ ইনকমপ্লিট সেন্স যেগুলো মধ্যে থাকে, মানে এক জায়গায় অনেকগুলো শব্দকে আমরা একসঙ্গে বসাচ্ছি যার মধ্যে মিনিংটা কমপ্লিট হচ্ছে না, সেটা হচ্ছে ফ্রেজ। এখন ফ্রেজ যেমন নাউন, আমরা ক্লজের যেমন ভাগ আছে সেরকম ফ্রেজেরও ভাগ আছে। ফ্রেজ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, adverbial phrase আর prepositional phrase। সাধারণত আমরা এরকম চারটে ফ্রেজকে ইউজ করি: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ নিয়ে আমরা একটা অন্যদিন আলোচনা করব, কারণ ফ্রেজটাও আলোচনা করার জায়গা আছে, কোথায় কোথায় কি আছে। মোটামুটি এটা সবারই জানা আছে। জাস্ট নাউন ফ্রেজ আমাদের সাবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কোয়ালিটি বোঝাতে ইউজ করি, মানে একটা ওয়ার্ড যখন গুড কথাটা আমি করেছি, সাম গুড বয়েজ যখন করবো তখন ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। অ্যাডভার্ব ফ্রেজ মানে টাইম, ওগুলো যখন আমরা অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্ব আলোচনা করবো তখন এটা করবো। আর প্রিপোজিশনাল ফ্রেজ মানে যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ।
এখন আমরা আজকে ক্লজ নিয়ে আলোচনা করব। আই হ্যাভ বিন আস্কড টু ডিসকাস উইথ ক্লজ। তো ক্লজেস, ক্লজ কাকে বলে? ক্লজের বিভিন্ন রকমের ডেফিনিশন বিভিন্ন বইতে আছে, তবে আমার কাছে যেটা ইজি ডেফিনিশন যে মনে হয় সেটা হচ্ছে এ পার্ট অফ এ সেন্টেন্স, a part of a sentence having a finite verb and a clear subject and predicate is called a clause. স্যার বলতেন ক্লজ ইজ এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স। ক্লজ ইজ এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স, মানে সেন্টেন্স আলাদা, আমরা একটা কোনো একটা লাইনকে লিখে যখনই আমরা সেন্টেন্স বলে দিই তখন সেন্টেন্স আলাদা, কিন্তু যখনই সেন্টেন্সের কোনো পার্টের মধ্যে একটা কমপ্লিট পার্ট থাকবে সেটাকে আমরা ক্লজ বলতে পারবো। আদারওয়াইজ আমরা একটা সেন্টেন্স লিখে সেটাকে ক্লজ বলতে পারবো না। ক্লজ হচ্ছে যখন ক্লজ ইজ এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স। তো স্যার আমাদের একটা ধাঁধা বলতেন, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে শুয়ে আছে পরমেশ্বর। সেই আমরা মশারির ধাঁধাটা শুনেছি, সেইটা বলতেন ক্লজ ইজ এ সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স। তো এই পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ ক্লিয়ার সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইজ কল্ড এ ক্লজ। যেমন আই নো where he lives, I know একটা পার্ট আর where he lives একটা পার্ট, এই দুটো পার্ট, দুটো সেন্টেন্সই এখানে আছে। তাহলে I know একটা ক্লজ আর where he lives একটা ক্লজ, দুটো ক্লজ আছে। এবার আমরা ভাগগুলো এখন বলছি না, এটাই যে ক্লজ, তাই তো? when he came here it was raining. He said that he would come. তাহলে when he came here এই একটা পার্ট আর it was raining, তাহলে দেখুন এখানে প্রত্যেকটার সাবজেক্ট প্রেডিকেট আছে। I know, আইটা সাবজেক্ট, নো একটা প্রেডিকেট। তাহলে সেরকম where he lives, he সাবজেক্ট আর he lives somewhere, এটা হলো প্রেডিকেট। সেরকম প্রত্যেকটা পার্টের একটা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, তাকে আমরা ক্লজ বলবো। ক্লজ যখন একটা বড় সেন্টেন্সের মতো অনেকগুলো ছোট ছোট সেন্টেন্স থাকবে, সেই ছোট ছোট পার্টগুলো হচ্ছে ক্লজ। আমরা বাংলায় বলি বাক্যাংশ, বাক্যের অংশ। ক্লজ সেন্টেন্স হচ্ছে বাক্য আর ক্লজ হচ্ছে বাক্যের অংশ, কিন্তু সেইটাও পুরোপুরি বাক্য। সেটাকে যদি আমরা ভাগ করে নিয়ে চলে আসি তাহলে সেটাও হবে বাক্যের অংশ। বাংলা পড়ে এটা বোঝানো যাচ্ছে। আচ্ছা, ক্লজকে প্রধানত আমরা ইউজ করি, ক্লজকে ভাগ করতে পারি তিন প্রকারে। ক্লজকে তিন প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেইন ক্লজ বলে, কিংবা কেউ কেউ বলে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ বলে কেউ কেউ, কিংবা বলে ডিপেন্ডেন্ট ক্লজ। আর আছে কোঅর্ডিনেট ক্লজ। আমার বন্ধু পার্থ ক্লাস করেছে, তখন ও কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ এই কথাগুলো ইউজ করেছে যখন সেন্টেন্স ট্রান্সফর্ম হয়েছে। কিন্তু আমি ক্লজের বেসিক ধারণাটা দেওয়ার জন্য এগুলো আলোচনা করছি। পার্থ অনেক ডিটেলসে আলোচনা করেছে প্রত্যেকটা পার্টকে, কিন্তু আমি এখানে বলছি মেইন ক্লজ। এখানে ক্লজটা তিন ভাগে মেইনলি ভাগ করা হচ্ছে, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এই মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ এই অংশটা কিন্তু হচ্ছে কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। এটা কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে কোঅর্ডিনেট ক্লজ এই অংশটাও থাকে, এটাকে বলা হয়, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। এটা মেইন ক্লজ, দুটোই মেইন ক্লজ থাকে, কিন্তু দুটো ক্লজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ওগুলোকে কোঅর্ডিনেট ক্লজ থাকে, ওখানে কোঅর্ডিনেট কনজাংশন থাকে, দুটো ক্লজ যোগ করা থাকে, যেমন ডু অর ডাই। আর একটা ক্লজের কথা আছে, সেটা
পেরেনথেটিক ক্লজ এটা বলে, কিন্তু পেরেনথেটিক ক্লজটা আজকের দিনে ইউজ হয় না, ওইটা নাউন ক্লজের মতনই ইউজ হয়। পেরেনথেটিক ক্লজটা যদি কখনো আরো সময় হয় সেটা আলোচনা করা যেতে পারে। পেরেনথেটিক ক্লজে আমরা আলোচনা করছি না। পেরেনথেসিস মানে অপোজিট আইডিয়াস যখন থাকে তখন তাকে বলা হয় পেরেনথেসিস। যখন আমরা আলোচনা করব তখন আমরা পরে যাব। এখন আমরা elementary জিনিসগুলো আলোচনা করি। These are the tricky things that we will discuss later on. We must have some primary discussion about the main clause, subordinate clause and coordinate clause. Coordinate clause তাহলে এটা চলে গেল, এর কোনো ডিভিশন হয় না। coordinate clause এটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা পার্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেই অংশটা। এইবার সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের তিন প্রকার হয়, এইটা নিয়ে অসুবিধা। একটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের তিন ভাগ। ক্লজ তিন প্রকার নয় কিন্তু, এটা কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা। ক্লজ তিন প্রকার হলো মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তাদের নেচার অনুযায়ী, তাদের ক্যারেক্টার অনুযায়ী তিন ভাগে ভাগ করি। একটা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আজকে আমরা ডিসকাস করছি নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউন ক্লজ বা নমিনাল ক্লজ এই অংশটা বোঝার খুব কঠিন ব্যাপার কিছু নয়। নাউন কি কি ফাংশন করে। নাউন একটা সেন্টেন্সে কিভাবে ইউজ হয় ল্যাঙ্গুয়েজে, একটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, নাউন কারোর পরিপূরক হতে পারে, প্রিপোজিশনের পরিপূরক হতে পারে, অ্যাডজেক্টিভের পরিপূরক হতে পারে, কিংবা একটা জায়গায় কোনো একটা বিশেষ জায়গায় আমি একটা অ্যাডজেক্টিভের বদলে একটা নাউনকে দিতে পারি, যেটাকে আমরা অ্যাপোজিটিভ ক্লজ বলা হয় বা কেস ইন অ্যাপোজিশন বলা হয়। এটা পাঁচ ধরনের নাউন ক্লজ হয়। একটা হচ্ছে নাউন, যেরকম নাউনের নেচার যেরকম ইউজ হয় সেরকম ক্লজও তাই ইউজ হয় পাঁচটা ধরনের। প্রথমে আমরা দেখবো সাবজেক্ট টু এ ভার্ব। প্রথম এক নম্বর ক্লজ, নাউন ক্লজের প্রথম ভাগ হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব। Where he went away is not known. Where he went away is not known. তাহলে এখানে দেখুন দুটো সেন্টেন্স আছে, he went away somewhere, it is not known। তাহলে যখন আমরা এই অংশটা যদি আমরা চেপে দিই তাহলে কি হবে, is not known। is not known যদি হয় তাহলে এটা সেন্টেন্স হলো না, এখানে একটা ইট দিতে হবে, it is not known। তাহলে ইটটা কি প্রোনাউন, তাহলে এই পুরো ক্লজটা হচ্ছে নাউনের মতন ফাংশন করে। ইট প্রোনাউন, প্রোনাউন তো আসলে নাউন, প্রোনাউনের বদলে না ইউজ হচ্ছে এই সেন্টেন্সটা, এই যে where he went away is not known। তাহলে এটা হলো সাবজেক্ট, মানে এই পুরো অংশটা, বাক্যের অংশটা, এই বাক্যে বড় বাক্যটাতে is not known এখানে সাবজেক্ট হিসেবে ফাংশন করছে, নাউন হিসেবে ফাংশন করছে, এই জন্য এটার নাম হচ্ছে সাবজেক্ট টু এ ভার্ব, নাউন ক্লজ। whom he gave the money is still a mystery. Whom he gave the money is still a mystery. তাহলে এখানে এটাও একই অবস্থা। যদি আমরা এই অংশটা এটা সেন্টেন্সের ফাংশন করেছি, যখন আমরা চিনব কি করে, দ্যাট দিয়ে করতে হবে বা হু দিয়ে সেন্টেন্সের শুরুতে যখন থাকবে তখন আমরা বুঝে নেব এটা নাউন ক্লজ এবং সাবজেক্ট টু ভার্ব। that he did well in the exam is widely accepted. That he did well in the exam is widely accepted. সে যে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে সেটা সবাই মেনে নিয়েছে। তাহলে that he did well in the exam এই অংশটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ফাংশন করছে। ঠিক আছে, তাহলে আমি তিনটে एग्जांपल দিলাম সাবজেক্ট টু ভার্ব। এবারে আমরা করব অবজেক্ট টু ভার্ব। এটা খুব সোজা, ওখানে যখন সাবজেক্ট হচ্ছিল এখানে তেমনি অবজেক্ট হবে। আই নো
where he lives. I know টা একটা মেইন ক্লজ আর where he lives এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার I know আমি জানি, কি জানি? where he lives, সে কোথায় থাকে। এবার I know his address, his address না বলে where he lives বলছি। এই where he lives এই অংশটা হচ্ছে ক্লজ, এই অংশটা হচ্ছে অবজেক্ট হিসেবে ফাংশন করছে, সেই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ ভার্ব, নাউন ক্লজ অবজেক্টিভ ভার্ব। He said that he would come, he said that he would come এই অংশটা হলো he said, এই অংশটা হলো মেইন ক্লজ, আর that he would come এটা হলো অবজেক্ট, এটা এখানে অবজেক্ট হিসেবে ফাংশন করছে। তাহলে এই বাক্যে এই he said that he would come এই বাক্যে এটা হলো অবজেক্টিভ ভার্ব। এটা he said সে বললো, কি বললো? that he would come। তাহলে কি বললো মানে হোয়াট দিয়ে আনসার কোশ্চেন করলে যেটা হয় সেটা অবজেক্ট। তাহলে এখানে পাওয়া গেল, তাহলে অবজেক্টিভ ভার্ব হয়ে গেল। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, থার্ড পার্ট। নাউন ক্লজ কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। আমরা জানি কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে পরিপূরক, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা পড়েছি, সেরকম কমপ্লিমেন্ট মানে পরিপূরক করে, মানে অ্যাডজেক্টিভটা বলছি ওখানে মানেটা সম্পূর্ণ হচ্ছে না, সেই জন্য আমাকে আরেকটা ক্লজ, একটা বড় বাক্য বলতে হচ্ছে, সেই জন্য ওটা হচ্ছে কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। আই এম শিওর দ্যাট হি উইল কাম। তাহলে দ্যাট হি উইল কাম এইটা, এই যে শিওর অ্যাডজেক্টিভটাকে এটাকে কমপ্লিমেন্ট করছে। শিওর অ্যাডজেক্টিভ আমি আই এম শিওর বলে কোনো মানে হয় না, আমি নিশ্চিত। কি নিশ্চিত? দ্যাট হি উইল কাম, সে আসবে। দ্যাট হি উইল কাম বলছি তখন শিওরের মানেটা স্পষ্ট হচ্ছে, সেই জন্য শিওরকে কমপ্লিট করছে বলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। ইট ইজ সার্টেন দ্যাট উই উইল ডিফিট করোনা। তাহলে দ্যাট উই উইল ডিফিট করোনা এই অংশটা ইট ইজ সার্টেন, সার্টেন এই অংশটা এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই এটা কমপ্লিট করছে, সেই জন্য ওটা হচ্ছে কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। বুঝে গেল? এরপর হচ্ছে কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন। এবার নাম্বার 4 হচ্ছে কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন। Your success depends on how hard you work. তাহলে your success depends on, তোমার সাফল্যটা নির্ভর করছে সেইটার উপরে, কোনটার উপরে? how hard you work, তুমি কত কঠোর পরিশ্রম করবে। তাহলে এই your success depends on পর্যন্ত বললাম, কমপ্লিট হলো না। তাহলে on এই প্রিপোজিশনটার মিনিংটা কমপ্লিট হতে গেলে how hard you work এই অংশটা বলতে হবে। সেরকম এই একটা সেন্টেন্স বলছি, listen to what I say। আমি যদি listen to বলে ছেড়ে দিই, listen to কোনো মানে হলো না, কিন্তু listen to what I say, কিন্তু এটা যদি listen to what I say এই অংশটা বলি, এটা যদি listen to my words বলি তাহলে ফ্রেজ হয়ে যাবে, কিন্তু এটা যদি what I say বলি তাহলে ক্লজ হয়ে যাবে, তাই তো? কিংবা your success depends on your hard work, তখন এটা ফ্রেজ হয়ে যাবে, কিন্তু your success depends on how hard you work, এই যে ট্রান্সফরমেশন, তখন এই ক্লজটা বুঝলে পড়া যাবে। আসলে ক্লজটা জানাটা কেন দরকার? ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটা, প্যাটার্নটা কেমন হয়, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা, প্যাটার্নটা কেমন হয়, if we don't realize the clauses we cannot do that. Many people who are not aware of these structures can actually they do mistakes. What I say, listen to, people often say that your success depends on how hard you work hard, your success depends on. Such sentences are being used because they are not aware of the sentences, they are not aware of the pattern of the sentences. So number 4 it is done. Number 5, this is a tricky part, rather tricky part, but not so difficult. I think it is not so difficult. To me it is not difficult. Many people say that it is very difficult. It is case in apposition.
কেস ইন অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ ক্লজ এটাকে বলা হয়। কেস ইন অ্যাপোজিশন নাউন ক্লজের এইটা একটু কঠিন, একটু বুঝে নিতে হয়। কেস ইন অ্যাপোজিশন বলতে এখানে তিনটে সেন্টেন্স থাকে অ্যাকচুয়ালি, এটা তিনটে সেন্টেন্স এখানে থাকে, সেই জন্য এটা বুঝতে আমাদের অসুবিধা হয়। এখানে একটা কথা বলা হয়, আমরা এরকম সেন্টেন্স যারা একটুখানি অলংকারিক লেখা লিখতে ভালোবাসে, ইংরেজি যারা একটু অলংকারিক লিখে তারা এরকম সেন্টেন্স ইউজ করে। নর্মালি পিপল নেভার ইউজ দ্যাট, কিন্তু আমরা যখন ভালো ইংরেজি লিখতে চাইবো তখন আমাদের একটু রেটোরিক্যালি একটু সেন্টেন্স ঘোরানো, একটু ঘুরিয়ে পিছিয়ে কেউ লেখে, যেমন রাগ সঙ্গীত গায় যখন যারা ভালো গাইতে পায় এক একটা সুরের জায়গায় একরকম করে করে না, চেঞ্জ করে করে যখন করে। যেরকম ভালো লিখতে গেলে সেন্টেন্সগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করে করে লিখতে হয়। সেই সেন্টেন্সগুলো করার জন্য কিন্তু এই গ্রামাটিক্যাল সেন্সটা থাকাটা খুব জরুরি, ডেপথ থাকা দরকার। গ্রামাটিক্যাল ডেপথ যদি না থাকে তাহলে উইল অলওয়েজ ফাম্বল। এই যে বললাম লার্নার্স অ্যাংজাইটি হয়, তখন আমাদের মাদার টাং ইন্টারফারেন্স এবং লার্নার অ্যাংজাইটি আমাদের হয়। এবার বলি কেস ইন অ্যাপোজিশন কিরকম। দি ফ্যাক্ট, এরকম হয় সেন্টেন্স প্যাটার্নটা, দি ফ্যাক্ট দ্যাট এসপিকে স্যার is a good teacher is beyond doubt. তাহলে আমরা এখানে যদি আমরা দেখি তিনটে সেন্টেন্স আছে। দ্য ফ্যাক্ট এটা, দ্যাট এসপিকে স্যার ইজ এ গুড টিচার এটা আরেকটা পার্ট, ইজ বিয়ন্ড ডাউট। তাহলে দ্য ফ্যাক্ট ইজ বিয়ন্ড ডাউট, মূল সেন্টেন্সে দ্য ফ্যাক্ট ইজ বিয়ন্ড ডাউট। ফ্যাক্টটা কি? এইটাই হলো অ্যাপোজিটিভ বা কমপ্লিমেন্টারি। এটাও অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভটা আসলে কমপ্লিমেন্টারি। দি ফ্যাক্ট দ্যাট এসপিকে স্যার ইজ এ গুড টিচার ইজ বিয়ন্ড ডাউট, এই কথাটা আমরা ইউজ করছি, ঠিক আছে? তাহলে এখানে তিনটে সেন্টেন্স দেখি, এসপিকে স্যার ইজ এ গুড টিচার, ইট ইজ এ ফ্যাক্ট, ইট ইজ বিয়ন্ড ডাউট। এবারে তিনটে সেন্টেন্স যদি আমাকে জয়েন করতে দেয় তাহলে আমি কি করে করবো? আমি যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটা না জানি তাহলে ভুল হয়ে যাবে। যদি বলবো আমাকে জয়েন দ্য থ্রি সেন্টেন্সেস, এসপিকে স্যার ইজ এ গুড টিচার, দিস ইজ এ ফ্যাক্ট, ইট ইজ বিয়ন্ড ডাউট। এবার আমাকে যদি জয়েন করতে বলতে হয় তাহলে আমাকে এই স্ট্রাকচারটা জানতে হবে, তা না হলে কি হবে? আমার সেন্টেন্স, দ্য সেন্টেন্স উইল বি রং। দ্য ফ্যাক্ট দ্যাট এসপিকে স্যার ইজ এ গুড টিচার ইজ বিয়ন্ড ডাউট। এরকম অনেক বড় সেন্টেন্স হয়। হ্যাভ ইউ কনসিডার্ড the fact that the material rewards science offers to its devoted workers is pitifully small. are pitifully small. তাহলে এখানে দেখুন একটা বড় সেন্টেন্স বলেছে, এরকম সেন্টেন্স হতে পারে। হ্যাভ ইউ কনসিডার্ড দ্য ফ্যাক্ট, তুমি কি ওই বিষয়টা বিবেচনা করেছো? দ্যাট দ্য মেটেরিয়াল রিওয়ার্ড সায়েন্স অফার্স টু ইটস ডিভোটেড ওয়ার্কার্স, যারা সায়েন্সের জন্য কাজ করে, যেমন গ্যালিলিও, আইনস্টাইন, এরা জীবনে কিছু পেয়েছে, কিছুই পায়নি। অফার্স টু ইটস ডিভোটেড ওয়ার্কার্স আর পিটিফুলি স্মল, তাহলে দ্য ফ্যাক্ট ইজ পিটিফুলি স্মল, এটা মূল সেন্টেন্স। কিন্তু এই যে দ্য ফ্যাক্টের পরে যে অংশটা পুরোটা রয়েছে এটা হলো আমার কেস ইন অ্যাপোজিশন, তাই তো? এইরকম অনেক ছোট ছোট সেন্টেন্স, দ্য ইনসিডেন্ট দ্যাট হিজ ফাদার ওয়াজ কিল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট চেঞ্জড হিজ লাইফ, এটা হতে পারে। এরকম ধরনের অনেকগুলো সেন্টেন্স আমরা এগুলো অ্যাপোজিশন প্র্যাকটিস করতে হবে। এখন আমি আজকে নাউন ক্লজটা পর্যন্ত করলাম, একদিনে অনেকগুলো জিনিস করলে হয়ে যাবে। আমি আপনাদের সবাইকে, যারা তোমরা শুনছো, যারা টিচার যারা আছেন তাদেরকে, তারা তো জানেন ব্যাপারটা, তাদের কাছে নতুন করে বলার কিছু নেই। আমি স্টুডেন্টদের কাছে শুধু প্রেজেন্ট করলাম 5টা এই নাউন ক্লজ এবং ক্লজের ভাগটা, ডিভিশনটা আমার ছোট্ট ক্লাসের মধ্যে। পরবর্তী ক্লাসে আমি অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজটা ডিসকাস করব এবং আশা করি আমি এই অংশটা যেটা বলেছি এটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো, স্টুডেন্টরা যারা আছো আর যারা নতুন টিচার, যারা আমার ছাত্রছাত্রী, তারা জানতে চেয়েছো, যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখো, সেটা আমরা পরবর্তীকালে ডিসকাস হবে। এবং এইটা আমি চাইবো এটা ডিসকাশন থাকুক, এবং আমরা ডিসকাশনটা চলতে থাকবে। যদি তাহলে পরবর্তীকালে আমরা আরও আলোচনা করবো কেস ইন অ্যাপোজিশন নিয়ে, যদি কোনো আলোচনা থাকে বা পার্টিকুলার কোনো পার্ট যদি তোমার মনে হয় বুঝতে পারিনি, সেটা আমরা আবার পরের দিন ডিসকাস করবো। বাট
ক্লজ ইজ নট সাচ এ ট্রিকি ম্যাটার ইফ ইউ থিঙ্ক ইট। কারণ আমার সেই বাংলা স্কুলের মাস্টারমশাই শ্রী আনন্দগোপাল দাস, স্যার বলতেন আগো দাস, তার কাছে যে শিক্ষা পেয়েছি ক্লজ, এবং সেইটা নিয়ে আমি যে কোনো জায়গায় আমি পড়াতে পারি এবং ভালোভাবেই পড়াতে পারি। এবং আমার খুব আনন্দের বিষয় যে আমি যখন প্রথম অন্ডাল ভিলেজ হাই স্কুলে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আর.এন.ডি স্যার রবীন্দ্রনাথ দীক্ষিত স্যার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং আমাকে উনি ক্লজ পড়াতে দিয়েছিলেন এবং নাউন ক্লজ পড়াতে দিয়েছিলেন। এবং আমি যখন ক্লজটা পড়ালাম তখন আমার বয়স কত 22 বছর প্লাস, তখন আমার বা 23 বছর হবে। তো আমি ক্লাসটা এইভাবেই পড়িয়েছিলাম, স্যারের কাছে শেখা ছিল, কেননা স্যারের ক্লাসে আমি একজন গুরু ছিলাম, সবাইকে অন্য ছেলেদের শেখাতাম। সেখান থেকে শিখে শিখে বোর্ডে লিখে লিখে স্যার আমাকে তৈরি করেছিলেন। সেই জন্যে ক্লাসটা আমি যখন পড়েছিলাম তো স্যার আর.এন.ডি স্যার আমাকে ইন্টারভিউ বোর্ডে বলেছিলেন যে তোমার কাছে ক্লজ সহজ করে কী করে পড়াতে হয় আমি শিখলাম। এটা দ্যাট ওয়াজ মাই প্লেজার, এবং এটা আমি তার কাছে খুবই ঋণী। তার মতন একজন বড় শিক্ষক এই কথা বলেছিলেন। তো আমি এটা প্রেজেন্ট করলাম, যেটা আমি অন্ডাল ভিলেজ হাই স্কুলে যেমন করে পড়িয়েছিলাম আজকে সেইভাবেই পড়ানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।